আমি আজ ঐক্যের কথা বলব। বাংলাদেশে বন্যা অব্যাহত রয়েছে। গতকাল কক্সবাজারে প্রায় ৩ লক্ষ মানুষ আটকে পড়েছিলেন ভূমিধস ও অতিবৃষ্টির কারণে। এখনও চট্টগ্রাম ও ফেনী অঞ্চলের উপর নিম্নচাপ বিরাজমান রয়েছে, বৃষ্টিপাত চলছে। আর সে কারণে আজকের যে আয়োজন এটি জরুরি। বন্যার সময় ছাত্র জনতা সহ বাংলাদেশের মানুষের এক হবার নজির আমরা কিন্তু দেখেছি। নগদ টাকা হাতে ঘর থেকে চাল, ডাল ইত্যাদি নিয়ে মানুষ জিএসসি চত্বরে এসেছেন, দান করেছেন। আমাদের ছাত্ররা সারিবদ্ধ হয়ে সেই ত্রাণ সামগ্রী ট্রাকে উঠিয়েছে, পাঠিয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের দুর্গত এলাকায়। ছাত্রদের দেশের মানুষের জন্য এমন দরদ, দেশ গড়ার পেছনে এমন ভূমিকা পৃথিবীতে বিরল। এবারে আসি বিপ্লব বা অভ্যুত্থান প্রসঙ্গে। যে কোনো অভ্যুত্থান বা বিপ্লব একটি উক্তি, একটি মৃত্যু বা একটি ঘটনাকে কেন্দ্র করে প্রজ্বলিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর 1917 সালে খাবারের অভাব দেখা দেয়, বিশেষ করে রাশিয়ায়। নারী টেক্সটাইল কর্মীরা রাশিয়ার পেট্রোগার্ডে নেমে আসে। তারা স্লোগান দিতে থাকে, রুটি চাই। ঠিক 4 দিনের ভেতরে এই রুটি চাই স্লোগান এক দফা স্লোগানে রূপান্তরিত হয়। তারা বলতে থাকে যে রাশিয়ার জারের পতন চাই। স্বৈরাচারী জারের পতন কিন্তু তখন ছিল সময়ের অপেক্ষা মাত্র। 1955 সালে আমাদের এই যুক্তরাষ্ট্রে রোজা পার্কস একজন কৃষ্ণাঙ্গ হিসেবে বাসের সিট ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে গ্রেপ্তার হন। আর তার ফলাফল ছিল সিভিল রাইটস মুভমেন্ট। আমরা অবশ্যই 52 ভাষা আন্দোলনের কথা জানি। তা থেকে মুক্তিযুদ্ধ এসেছে, আমাদের স্বাধীনতা এসেছে, এই ইতিহাস আমাদের সকলেরই জানা। তারপর 14ই জুলাই 2024 স্বৈরাচারের একটি উক্তিকে কেন্দ্র করে জ্বলে ওঠে আগুন। 2 দিন পর 16ই জুলাই নিরস্ত্র আবু সাইদ পুলিশের সামনে নিজের বুক পেতে দেন, গুলিবিদ্ধ হন, শহীদ হন। তখন জ্বলে ওঠে ছাত্র জনতা। রাজপথে আগুন ঝরতে শুরু করে। হাজার থেকে লক্ষ লক্ষ বিক্ষোভকারী ছাত্ররা রাস্তায় নেমে আসে। আর এই বিক্ষোভের তোড়ে ভেসে যায় স্বৈরাচারের মসনদ। শহীদ হয় অজানা অসংখ্য ছাত্রছাত্রী, অন্ধ হয়ে যায় কয়েক হাজার মানুষ, আহত হয় 10,000-এরও বেশি লোক। এই অবিস্মরণীয় অভ্যুত্থান চাক্ষুষ অভিজ্ঞতা করার সৌভাগ্য কিন্তু আমার হয়েছে। আগস্টের 3 তারিখ থেকে আমি ঢাকায় ছিলাম। আমার এই চেনা শহর, আমার এই স্বপ্নের শহর খুব অচেনা লেগেছে। পথে ভিড় নেই, মোড়ে মোড়ে বালুর বস্তার পেছনে অস্ত্র হাতে সৈন্য দাঁড়িয়ে রয়েছে। সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে ট্যাঙ্ক, বাতাসে বারুদের গন্ধ, রাজপথে ছোপ ছোপ দাগ, রক্তের দাগ। আর তারপরেও কেমন যেন একটা অজানা একটা গন্ধ আমি পেয়েছি। পরবর্তীতে জেনেছি যে মানুষের শরীরের ফ্যাট যখন আগুনে পড়ে এমন গন্ধ নাকি হয়। বিপ্লব তখন ছিল প্যালপেবল। 4 আগস্ট আমি রাজপথে ছিলাম। একদিকে অনুভব করেছি হাজার হাজার দাঙ্গা পুলিশ আর হেলমেট বাহিনীর দম্ভ আতঙ্ক, আর অন্যদিকে খালি হাতে ব্যাকপ্যাক কাঁধে হেঁটে আসতে দেখেছি হাজার হাজার ছাত্রছাত্রীকে। আলোক হয়তো অন্ধকারের মুখোমুখি হয়। 36শে জুলাই মানে 5ই আগস্ট স্বৈরাচারের পতন দেখেছি কাপুরুষের মতো এই স্বৈরাচারকে দেশ ত্যাগ করতে। দেখেছি ছাত্র জনতা, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উল্লাস। সত্যি বলছি, 2 দিনের ভেতর মনে হলো বাংলার বাতাসে যেন আবার শ্বাস নিয়ে যাচ্ছে। শিশুরা পথে নেমেছে পতাকা হাতে, ছাত্রীরা ট্রাফিক কন্ট্রোল করছে। মুক্তির এক অভূতপূর্ব অনুভূতির ছোঁয়া আমি সেদিন পেয়েছিলাম। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যে নতুন প্রজন্মের মানুষ, ছাত্ররা। তাদের অমিত সাহস এবং অনির্বচনীয় মানবতার সূত্র কি? এই ছাত্রদেরকে নিয়ে আমার দিনের, সপ্তাহের, বছরের বেশিরভাগ সময় কেটে যায়। আমি একজন শিক্ষক, সেই জন্য জেনজির এই প্রজন্ম মাথা নিচু করে মুঠোফোনে পড়ে থাকে, গান শোনে স্পটিফাইতে, আর ভালোবাসে এই হারে। তবে তারা রাজপথ কাঁপায় বটে। যুক্তরাষ্ট্রে ইউটি অস্টিনে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য তারা স্লোগান দেয়, গ্রেপ্তার হয়। সুইডেনের ধরিত্রীর জন্য অনশন করে। কোথায় পায় ওরা এই সাহস, এই সংবেদনশীলতা?
বিখ্যাত ডেনিশ দার্শনিক কিয়েরকেগার্ড ফিয়ার অ্যান্ড ট্রেমব্লিং রচনায় বলেছেন লিপ অফ ফেইথ তত্ত্বের কথা, অর্থাৎ পরিবর্তনকে ভয় না করে অজানা কোনো কিছুর জন্য ঝাঁপিয়ে পড়া, নিজেকে নিয়োগ করা, সম্পূর্ণ অবগাহন করার যে সাহস, সেটি কিয়েরকেগার্ডীয় লিপ অফ ফেইথ তত্ত্ব। এই সাহস আর কম্প্যাশনের উৎস যেখানেই থাকুক না কেন, এই সাহস এবং কম্প্যাশন কিন্তু ইনফেকশাস। ওরা আশা রাখেনি। ইতিহাসের এই যুগান্তকারী পরিবর্তনের সময় আমাদের মনে রাখতে হবে যে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। গত 16 বছরে মানুষে মানুষে যে বিভেদ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ব্যবহার করে স্বৈরাচারী যে শোষণ করেছে, গুম করেছে, বিচার বহির্ভূত খুন করেছে, তার পুনরাবৃত্তি আমাদেরকে ঠেকাতেই হবে। এই অভিপ্রায় আমাদের সকলে। বিগত সরকারের ফ্যাসিস্ট দল আজ ক্ষমতাচ্যুত, অনেকেই পলাতক। বাংলাদেশের রাজনীতিতে তাদের ফিরে আসা এখন প্রায় অসম্ভব। যারা মাঠে আছেন, রাজনীতি করছেন, করবেন, তাদেরকে মনে রাখতে হবে যে ঐক্য ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ধর্ম, বর্ণ, বংশ পরিচয়, দল, এই ভিত্তিতে আমরা যেন বিভাজন না করি। একে দেখে নেব, তাকে চিনে রাখছি, এগুলো থামাতে হবে। দেশে বিচার ব্যবস্থার উপর যদি আমাদের আস্থা থাকে, তবে মানতে হবে যে গুম খুন সহ সব অন্যায়ের সুবিচার হবে। আইন আমরা নিজের হাতে তুলে নিতে পারি না। আমাদের এও মনে রাখতে হবে যে আমরা ঐতিহাসিকভাবে বাঙালি, বাংলা আমাদের ভাষা। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, পঞ্চকবি এই ভাষার এক একজন জায়েন্ট। তারা আমাদের আত্মার অনুভূতিকে, প্রায় সকল ইমোশনকে অক্ষরে ধারণ করেছেন, সুরে বেঁধেছেন। তারা আমাদের প্রেমের প্রকাশ করেছেন, তারা আমাদের বিপ্লবী কণ্ঠস্বর। তারা বাংলাদেশের নদীর স্রোতের মতো আমাদের আবেগকে ধারণ করেছেন। তাদের অবদান অমান্য করা চলবে না। আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত, বাংলাদেশ আমাদের দেশের নাম, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, যা আমাদের প্রত্যেককে একটি নির্দিষ্ট পরিচয় দিয়েছে। এই মুক্তির সংগ্রামকে খাঁটি করে দেখে আমাদের ফায়দা ছিল। আমাদের পরিচয়ের অন্যতম এই উপাদানগুলোকে আঘাত করার কোনো দরকার আছে বলে আমি মনে করি। স্বৈরাচারী যে ক্ষত রেখে গেছে, তার হিলিং এতে আসবে না, এতে সুবিচারও হবে না, বরঞ্চ ভবিষ্যতের বাংলাদেশের মানুষের আইডেন্টিটির ওপর কেবল আঘাত না হবে। বাংলাদেশে এখন যে সুবাতাস বইছে, তা আমাকে আশাবাদী করে। আমার বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য ABM বদরুজ্জামান স্যার, তার প্রজ্ঞা ও ভিশন আমাকে উৎসাহী করে। আমার প্রতিষ্ঠান, আমার দেশ নতুন প্রজন্মের নতুন চিন্তা ও চেতনায় উদ্ভাসিত হতে চলেছে। তবে খানিকটা আফসোস যে রয়েই যায়। আবু সাঈদ, মুগ্ধ বা ফারহানকে আমি কখনোই শ্রেণীকক্ষে পেলাম না, পাবো না। ওদের মতো তাজা প্রাণ, হাজারো তাজা প্রাণ অকুত ভয়ে লাশ হয়ে গেছে বছরের পর বছর। ওদের এই মৃত্যুর মিছিলের সামনে দাঁড়িয়ে একজন শিক্ষক কোন মুখে বলবে আমার সন্তান যেন থাকে বিভ্রান্তি? এই ভয়াল রাজনীতির চর্চা, এই বিভাজনের বিনা উদ্গীরণ আমরা যেন আর না করি। আজকের দিনের মতো সকলে এক হয়ে আমাদের প্রিয় মাতৃভূমির জন্য নীরবে, বেনামে কিছু করার চেষ্টা করবে। আনন্দ লোকে, মঙ্গল আলোকে বিরাজ করুক সত্য, সুন্দর। সকলকে ধন্যবাদ।